নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, কল্পনা করুন রাত 2টো বা 3টে বাজে। আপনি সারাদিন ক্লান্তি শেষে হয়তো গভীর ঘুমে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে আপনার মনে হলো যে আপনার পায়ের তলাটা জ্বালা করছে। আপনি আস্তে আস্তে পাকে মেঝেতে নামিয়ে আপনি পায়ে কিছুটা ঠান্ডা জল ঢাললেন। কিছুক্ষণ আপনার স্বস্তি বোধ হলো বা আরাম বোধ হলো, কিন্তু তারপরে আবার একই সমস্যা চলতে থাকলো। আপনারা অনেকেই আছেন যাদের কিনা সন্ধ্যের পর থেকে আপনাদের পায়ের তলায় জ্বালা শুরু হয়। দর্শকবৃন্দ, এটা কি শুধুমাত্র গরমের জন্য হচ্ছে, না এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? আজ আমরা এই ভিডিওতে এই পায়ের তলায় জ্বালা কেন হয় এবং এর কি কি কারণ থাকতে পারে, কোন কোন মানুষেরা এই সমস্যায় ভোগেন, এছাড়াও এই সমস্যায় কি কি হোমিওপ্যাথিক ঔষধ হতে পারে, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনারা অনেকেই আছেন যারা কিনা আমার কাছে আসেন, আমার কাছে দেখান, তখন বলেন যে ডাক্তারবাবু, সন্ধ্যের পর থেকে আমাদের যেন কিছু ভালো লাগে না, আমাদের হাতের তলা, আমাদের পায়ের তলা প্রচুর পরিমাণে জ্বালা করে। কেউ কেউ বলেন যে পায়ের তলা এতটাই জ্বালা করে মনে হয় কেউ পায়ের আগুন জ্বালিয়ে দিচ্ছে বা পায়ের তলায় চুল্লি জ্বলছে। কখনো কখনো আমরা পায়ে ঠান্ডা জল ঢালি, আবার কখনো কখনো আমরা পায়ে বরফ দিই, তাতে আমাদের কিছুক্ষণ আরাম লাগে বা কিছুটা বেটার থাকি, তারপরে আবার শুরু হয় একই যন্ত্রণা। চিকিৎসা বিজ্ঞানে এই সমস্যাটাকে বলা হয় বার্নিং ফিট সিনড্রোম। এটা নিজে কোনো রোগ নয়, এটা হলো বিভিন্ন সমস্যার সমন্বয়ে ঘটিত একটা রোগ বা একটা লক্ষণ। কখনো সাময়িক সময়ের জন্য হতে পারে, আবার কখনো কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলতে পারে। যদি আপনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, আপনি অনেক দিন ধরে এরকম যন্ত্রণায় ভুগছেন, তাহলে অবশ্যই দেরি না করে আপনার উচিত কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার দেখানো বা তার পরামর্শ নেওয়া। আমি একটা ছোট যদি ঘটনা বলি বা একটা কেস হিস্ট্রি বলি, তাহলে আপনারা এই সমস্যাটাকে আরো ভালো করে বুঝতে পারবেন। আমার কাছে একজন মহিলা এসেছিলেন যার বয়স 55 বছর, যার সমস্যাটা এরকমটাই ছিল যে তিনি রাতে যখন ঘুমোতেন তার পায়ের তলায় জ্বালা হতো। তিনি এতটাই জ্বালা যন্ত্রণা অনুভব করতেন যে তিনি যখন ঠান্ডা জল পায়ে দিতেন কিছুক্ষণ তিনি আরাম বোধ করতেন, যখন তিনি ঠান্ডা জলটা বা ঠান্ডা কিছু না দিতেন তখন কিন্তু তার সমস্যা বেড়ে যেত। এমনকি তার যদি গরম লাগতো বা কখনো ধরুন যে তার পায়ে কম্বল নিয়ে ঢাকা নিয়েছেন, তার গরম লাগছে, তখনও তার কিন্তু পায়ের তলায় জ্বালা বেড়ে যেত। যখন আমার কাছে এসেছিলেন তিনি তার সমস্যাটা পুরোটা বললেন এবং তার আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝলাম যে যেহেতু তার 55 বছর বয়স চলছে, সেই সময়টায় তার জন্য তার যে ফিমেল হরমোনগুলো রয়েছে বা তার যে মেনোপজের পরবর্তী যে হরমোনগুলো রয়েছে বা হরমোনাল কিছু চেঞ্জেস হচ্ছে তার মধ্যে, তাই জন্য তার কিন্তু এ ধরনের সমস্যা হচ্ছে। কিছু ঔষধ তাকে দেওয়া হলো, কিছু কেস টেকিং করে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হলো এবং তারপরেই তার যে সমস্যাটা সেটা কিন্তু পার্মানেন্টলি সেরে গেল। এইবার আমি বলবো দর্শকবৃন্দ, বিভিন্ন সমস্যার জন্য এই যে পায়ের তলায় জ্বালা এটা কিন্তু হতে পারে। তো এই সমস্যাগুলোর মধ্যে প্রথম যে সমস্যা বা প্রধান যে সমস্যা সেটা কিন্তু হলো দর্শকবৃন্দ ডায়াবেটিস। অনেকের ক্ষেত্রে দেখা যায় বা আজকালকার দিনে ঘরে ঘরে দেখা যায় যে অনেকেরই কিন্তু ডায়াবেটিসের সমস্যা রয়েছে বা অনেকে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। যারা ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে কি হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি কিন্তু দেখতে পাওয়া যায়। এই ডায়াবেটিক নিউরোপ্যাথিতে অনেকের ক্ষেত্রে কি হয়, পা অবসভাব, পায়ে একটা ঝিনঝিন সমস্যা, পায়ে সূচ ফোটানোর মতো একটা সমস্যা, পায়ের তলায় জ্বালা সমস্যা, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। এরপরে পায়ের তলায় জ্বালা হওয়ার মেন কারণ হলো দর্শকবৃন্দ মেনোপজ। অনেক সময় দেখতে পাওয়া যায় 50 থেকে 55 বছর যে মহিলারা আছেন তাদের ক্ষেত্রে যখন মেনোপজের সময়টা আসে তখন কিন্তু শরীরের মধ্যে ইস্ট্রোজেনের যে মাত্রা সেটা কিন্তু কমে যায় এবং ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে শরীরের যে তাপ নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকখানি কমে যায় এবং শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। এতে কি হয়, অতিরিক্ত গরম লাগা, অতিরিক্ত ঘাম হওয়া, অতিরিক্ত বিরক্তিবোধ হওয়া ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাই। অনেকে কি ভাবেন যে হয়তো অতিরিক্ত গরম লাগছে বলে আমার শরীরের মধ্যে একটা চেঞ্জেস আসছে, এবং এই মেনোপজের এই চেঞ্জেসের জন্য বা হরমোনাল চেঞ্জেসের জন্য কি হয়, অনেক মহিলারা আছেন যাদের ক্ষেত্রে কিন্তু আমরা পায়ের তলায় জ্বালার যে সমস্যা সেটা দেখতে পাই।
এরপরে গর্ভাবস্থায় যদি কোনো মা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বা পায়ের তলায় জ্বালার যে সমস্যাটা সেটা কিন্তু আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি কি হয় যে এই গর্ভাবস্থার সময় অনেক মায়েদের হরমোনাল কিছু চেঞ্জেস হয় এবং শরীরের তাপ কিছু ওঠানামা করে। তার যখন গর্ভাবস্থা পূরণ হয়ে আসে তখন কিন্তু আমরা দেখতে পাই যে পায়ের তলায় জ্বালার সমস্যা কিন্তু তারা বেশিরভাগ সময়টাই ভোগেন। এরপরে আমরা দেখি যে যাদের ক্ষেত্রে হাইপার থাইরয়েডিজমের সমস্যা রয়েছে, অর্থাৎ থাইরয়েডের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কি হয় যে শরীরের মধ্যে একটা অস্বাভাবিক রকমের গরম লাগা ভাব সেটা কিন্তু আমরা দেখতে পাই। তাদের ক্ষেত্রেও কিন্তু পায়ের তলায় জ্বালা বা পায়ের তলায় যন্ত্রণার সমস্যাটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এরপরে আমরা দেখি যে যাদের ক্ষেত্রে কিডনিতে অসুখ রয়েছে বা কিডনির কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পায়ের তলায় জ্বালা বা যন্ত্রণার সমস্যা আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি কি করে কিডনি আমাদের শরীর থেকে বজ্র পদার্থ বের করে দেয়, কিন্তু কোনো সময় যদি কিডনিতে কোনো প্রবলেম থাকে, কিডনি যদি স্বাভাবিক আকারে কাজ না করতে পারে, তাহলে কি হবে, স্নায়ুর উপরে চাপ পড়বে এবং তারপরেই আমরা কিন্তু পায়ের তলায় জ্বালার যে সমস্যাটা সেটা কিন্তু দেখতে পাই। এরপরে দর্শকবৃন্দ যাদের ক্ষেত্রে আর্থারাইটিসের সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে বা ধরুন রিউমেটয়েড আর্থারাইটিসের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে ভিটামিন ডি কম, এছাড়াও যাদের ক্ষেত্রে অস্টিও আর্থারাইটিসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় পায়ের তলায় জ্বালা এগুলো কিন্তু আমরা দেখতে পাই। যাদের ক্ষেত্রে জ্বালা হয় তাদের কি কি লক্ষণ আপনি দেখতে পাবেন না, তাদের যদি পায়ের তলায় জ্বালা হয় আগুনের মতো জ্বালা হবে, মনে হবে পাটাকে কেউ চুল্লির উপরে চাপিয়ে দিয়েছে বা তার পায়ের নিচে আগুন জ্বলছে। অনেকের ক্ষেত্রে কি হয়, পায়ে সূচ ফোটানোর মতো সমস্যা হয়। অনেকে কি করেন, পায়ে কম্বল রাখতে পারেন না, অনেকে পা বাইরে রাখতে পছন্দ করেন, পায়ে হালকা গরম লাগলেই তার কিন্তু জ্বালা যন্ত্রণার যে ব্যাপারটা সেটা শুরু হয়। অনেকে জুতো পরতে পারেন না, অনেকে পায়ের মধ্যে হাওয়া লাগাতে পছন্দ করেন, অনেকে আছেন পায়ের মধ্যে ঠান্ডা জল দিতে পছন্দ করেন। এই যে সমস্যাটা এটা বেশিরভাগ সময় রাতের দিকে আমরা কিন্তু বেশি দেখতে পাই। তাই পেশেন্টের ঘুমের ব্যাঘাত ঘটে, মিজাজ প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়, তিনি প্রচুর পরিমাণে বিরক্ত হন। এছাড়াও যাদের ক্ষেত্রে পায়ের তলায় জ্বালা হয় তারা কিন্তু বেশিক্ষণ জুতো পরে থাকতে পারেন না বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তাদের কষ্ট অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। এরপরে বলবো দর্শকবৃন্দ যে আপনার যে পায়ের তলায় জ্বালাটা হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা আপনাকে ঠান্ডা মেজাজে বসে প্রথমে ভাবতে হবে, এবং সেটা যদি আপনি ভাবেন যে আপনার কি সমস্যা আছে বা আপনি কোনো রোগে ভুগছেন কিনা, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার পায়ের তলায় জ্বালাটা কি কারণে হচ্ছে। এছাড়াও দর্শকবৃন্দ আপনি রাতে ঘুমানোর আগে যদি পাটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেন তাহলে আপনার ক্ষেত্রে পায়ের তলার জ্বালাটা অনেকটা কমতে পারে। এছাড়াও আপনি যখন ঘুমোবেন পাটাকে একটু উঁচু করে রেখে ঘুমোবেন, এতে কি হবে, পায়ের মধ্যে রক্ত সঞ্চালনটা ঠিকঠাক হবে এবং আপনার যে স্নায়ুর প্রবলেম ছিল, নার্ভের প্রবলেম ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হবে এবং আপনার পায়ের তলায় যে জ্বালাটা আছে সেটা কিন্তু কমতে থাকবে। এছাড়াও যদি আপনার দাঁড়িয়ে থাকার কাজ থাকে তাহলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার যে ব্যাপারটা সেটা এড়িয়ে চলুন, মাঝে মধ্যে আপনি একটু বসে পড়ুন। এছাড়াও যদি আপনার ধূমপান করার অভ্যেস থাকে, অ্যালকোহল সেবন করার অভ্যেস থাকে, সেগুলোকে আপনাকে বন্ধ করতে হবে বা পুরোপুরি বিরত হতে হবে এখান থেকে। তার কারণটা হলো যদি আপনি এইগুলো বেশি পরিমাণে করেন বা বেশি পরিমাণে খান তাহলে কি হবে, আপনার ক্ষেত্রে যে পায়ের তলার জ্বালা বা যন্ত্রণার যে সমস্যাটা সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। এছাড়াও দর্শকবৃন্দ আপনাকে আরামদায়ক একটা জুতো পরতে হবে, জুতোর মধ্যে যেন সবসময় হাওয়া পাস করতে পারে। সবসময় যে আপনি বদ্ধ জুতো পরবেন বা বদ্ধ শু পরবেন তা কিন্তু হবে না, এবং জুতোটা আরামদায়ক হতে হবে। এতে কি হবে, পায়ের উপর বেশি প্রেসার পড়বে না এবং শরীরের যে ভারটা সেটা কিন্তু জুতোর মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এইটা নয় যে একটা জায়গায় পুরোপুরি পড়বে, সেরকমটা যেন না হয়। তাই জন্য আপনাকে এই দিকটাতেও খেয়াল রাখতে হবে। এছাড়াও দর্শকবৃন্দ আপনি বিভিন্ন রকমের ভিটামিন জাতীয় খাবার বা ভিটামিন জাতীয় ফল এগুলো কিন্তু সেবন করতে পারেন, এতেও দেখবেন যে আপনার পায়ের তলায় জ্বালা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু ঠিক হবে। এরপরে বলবো দর্শকবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ ঔষধ। এই ঔষধগুলো অবশ্যই আমি হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো, তবে আপনারা এটুকু মনে রাখবেন যে এই ঔষধগুলো কিন্তু লক্ষণের উপর ভিত্তি করে যদি আপনি দেন তাহলে অবশ্যই পেশেন্টের জন্য বা রোগীর জন্য খুব ভালো রকম কাজ করবে। এবং আপনারা এই ঔষধগুলো এবং ঔষধগুলোর যে লক্ষণ সেটা ভালো করে শুনুন, ভালো করে জানুন, এবং যে কোনো একটি ঔষধ আপনি কিন্তু আপনার সমস্যার জন্য ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। এই সমস্যার জন্য সবথেকে যে ভালো ঔষধ বা সবথেকে মেন ঔষধ বলতে পারেন সেটা হলো সালফার। অ্যাকচুয়ালি আমরা সালফার কাদেরকে দিই, যাদের ক্ষেত্রে পায়ের তলার জ্বালাটা রাতের দিকে বাড়ে, যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, যারা
পায়ের তলায় জ্বালা হলে তারা কিন্তু পাটাকে কম্বলের বাইরে বের করে রাখতে বেশি পছন্দ করে। তারা পায়ের উপরে কোনো কাপড় চাপানো থাকবে, মোজা পরতে পারবে, এরকম কিন্তু তারা পারে না। পাটাকে তারা সবসময় খোলামেলা রাখতেই বেশি পছন্দ করে। তাছাড়াও এদের গরমে কষ্টটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাহলে আপনি এই সব জায়গাতে সালফার যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার 30 পোটেন্সি থেকে আপনি স্টার্ট করতে পারেন, এবং তারপরে পেশেন্ট যত সারতে থাকবে বা পেশেন্ট যত ভালো হতে থাকবে তারপরে আপনি 200 পোটেন্সি বা 1M পোটেন্সিতে যেতে পারেন। এরপরে যে ঔষধটা এই সমস্যায় খুব ভালো রকম কাজ করে সেটা হলো ফসফরাস। যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং তার সাথে সাথে পায়ের তলায় জ্বালার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফসফরাস খুব ভালো রকম কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, পেশেন্টের বা রোগীর মনে হয় যে তার পায়ের তলার যে জ্বালা যন্ত্রণা, পায়ের তলার যে গরম অনুভূতি, সেটা পায়ের ভেতর থেকেই যেন আসছে। তাই এই লক্ষণ যদি কারো হয় তাদের ক্ষেত্রে কিন্তু ফসফরাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এছাড়াও ফসফরাস পেশেন্ট অত্যাধিক পরিমাণে সংবেদনশীল হয়, তাই তাদের ক্ষেত্রে ফসফরাস 30 থেকে আপনি স্টার্ট করতে পারেন এবং আস্তে আস্তে আপনি হাইয়ার পোটেন্সিতে যেতে পারেন। এরপরে যে ঔষধটা এই সমস্যায় সব থেকে ভালো রকম কাজ করে দর্শকবৃন্দ, সেটা হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের পেশেন্টের যদি পায়ে হাতে জ্বালা পোড়ার সমস্যা হয়, তাকে আপনি যখন ছুঁয়ে দেখবেন বা পায়ের তলায় যখন হাত দেবেন, দেখবেন পায়ের তলা ঠান্ডা। কিন্তু রোগী বলবে যে ডাক্তারবাবু, আমার যেন মনে হচ্ছে পায়ের তলায় জ্বালা হচ্ছে, হাতের তলায় জ্বালা হচ্ছে, এবং এতটাই জ্বালা হচ্ছে যেন মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিচ্ছে বা আমার পাটা চুল্লির উপরে রাখা আছে। এছাড়াও রাতের দিকে এই ধরনের পেশেন্টের কষ্ট বাড়ে, বিশেষ করে মধ্যরাত্রের পর থেকে এই ধরনের পেশেন্টের কিন্তু অস্থিরতা বেড়ে যায়, যে প্রবলেমটা আছে সেটা বেড়ে যায়, পায়ের তলায় জ্বালার সমস্যাটা বেড়ে যায়। তাই এসব ক্ষেত্রে আপনি আর্সেনিক অ্যালবাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু ইউজ করতে পারেন, এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দর্শকবৃন্দ, আপনি পেশেন্টকে 30 পোটেন্সি দিতে পারেন, তারপর আপনি আস্তে আস্তে 200 পোটেন্সি বা 1M পোটেন্সির দিকে যেতে পারেন। তবে অনেক ক্ষেত্রে কি হয় যে আপনি যখন কোনো ঔষধের 30 পোটেন্সি সেবন করবেন তখন কিন্তু অনেক ক্ষেত্রে আপনার সমস্যাটা ঠিক হয়ে যায় বা কিছুটা থাকে, তখন আমরা 1টা কি 2টো ডোজ দিয়ে হায়ার পোটেন্সিতে কেসটাকে ক্লোজ করি। তাই আপনার উচিত যখন আপনি স্টার্টিং করবেন তখন আপনি অবশ্যই লোয়ার পোটেন্সি থেকে স্টার্ট করবেন। এতে আপনার বেনিফিটটা কি হবে, যে আপনার যদি কোনো সাইড এফেক্ট হওয়ার থাকে বা হয়তো আপনি কোনো ভুল ঔষধ সিলেকশন করে ফেলেছেন, তাহলে কি হবে যে সাইড এফেক্টটা কম হবে। এরপরে যে ঔষধটা এই সমস্যায় সব থেকে ভালো কাজ করে দর্শকবৃন্দ, সেটা হলো ক্যালাডিয়াম। ক্যালাডিয়াম পেশেন্টের পায়ের তলায় জ্বালার যে সমস্যাটা সেটা রাতের দিকে বাড়ে, তার ঘুম ভেঙে যায় এবং তার সাথে সাথে তার যখন পায়ের তলায় জ্বালা হয় সে কিন্তু পাটাকে ক্রমশ নাড়াতে থাকে এবং সে নাড়াতে বেশি পছন্দ করে বা তার ভালো লাগে। তাই দর্শকবৃন্দ, যদি আপনি এই টাইপের লক্ষণ দেখেন তাহলে এক্ষেত্রে ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার 30 পোটেন্সি আপনি ইউজ করতে পারেন, তারপরে আপনি আস্তে আস্তে হাইয়ার পোটেন্সিতে যেতে পারেন। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো দর্শকবৃন্দ, সেটাও কিন্তু এই পায়ের তলায় জ্বালা পোড়ায় খুব ভালো রকম কাজ করে। এই ঔষধের নাম হলো পালসেটিলা হোমিওপ্যাথিক ঔষধ। অ্যাকচুয়ালি এ ধরনের পেশেন্টের পায়ের তলায় যদি জ্বালা পোড়ার সমস্যা হয়, এরা কি করেন, এরা কোনো একটা কম্বলের বাইরে পা রাখতে বা পায়ে ঠান্ডা হাওয়া লাগাতে এরা কিন্তু বেশি পছন্দ করেন। এছাড়াও দর্শকবৃন্দ, পায়ের তলায় জ্বালা হলে এদের কি হয় যে এরা ঠান্ডা জলে পা ডুবিয়ে রাখতে, অথবা এদেরকে দেখবেন যে আপনি পায়ের তলায় এরা বরফ দিচ্ছে পায়ের তলার জ্বালাটা কমানোর জন্য বা এদের কষ্টটা কমানোর জন্য। এক্ষেত্রে আপনি পালসেটিলা 30 হোমিওপ্যাথিক ঔষধ থেকে স্টার্ট করতে পারেন এবং আস্তে আস্তে আপনি হাইয়ার পোটেন্সির দিকে যেতে পারেন। তো দর্শকবৃন্দ, এইগুলোই ছিল আজকের যে আলোচনা বা আজকের যে সমস্যা, তার উপরে বেশ করে মেন হোমিওপ্যাথিক ঔষধ। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দর্শকবৃন্দ, যে আপনারা ডোজ কিভাবে সেবন করবেন। প্রথমেই বলে রাখি, আমি আজ যে ঔষধগুলো বললাম সেই ঔষধগুলো কিন্তু মেনলি আপনার সমস্যায় বা আপনার যদি পায়ের তলায় জ্বালা পোড়ার সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা বেশি ব্যবহার করি। এক্ষেত্রে যে ঔষধের লক্ষণ আপনার সাথে মিলবে, শুধুমাত্র সেই ঔষধটা 2 ফোঁটা করে দিনে 2বার খাওয়ার আগে 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 3 দিন বা 4 দিন আপনারা সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কম হবে এবং তারপরে আপনাদের যদি 200 পোটেন্সি লাগে তাহলে আপনারা 200 পোটেন্সি সেবন করতে পারেন। যদি আপনাদের 1M পোটেন্সি লাগে তাহলে আপনারা 1M পোটেন্সি সেবন করতে পারেন। তবে আপনি অবশ্যই একজন চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিয়ে নেবেন, কারণ কীরকম ডোজ লাগবে, কতটা পোটেন্সি লাগবে, কতটা ফ্রিকোয়েন্ট ডোজে আপনি খাবেন, শুধুমাত্র একটা চিকিৎসক আপনার লক্ষণ দেখে তবেই কিন্তু ঠিক করে বলে দিতে পারবেন।
তবে যদি আপনার পায়ে কোনো ঘা হয়, পায়ে যদি কোনো ক্ষত থাকে, আপনার ডায়াবেটিস ওঠানামা করছে, আপনার থাইরয়েড ওঠানামা করছে, আপনার পা অবশ হয়ে গেছে, আপনি প্যারালাইসিসের মতো যে ব্যাপারটা সেটা আপনি অনুভব করতে পারছেন, আপনি পাটাকে কোথাও তুলতে পারছেন না, উঠতে পারছেন না, বসতে পারছেন না, তাহলে আপনি নিজেকে নিয়ে অবহেলা না করে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নিন। তার পরামর্শ মতো আপনি ঔষধ সেবন করুন বা তার পরবর্তী যে ট্রিটমেন্টগুলো হয় সেটা কিন্তু আপনি করাতে পারেন। শুধু মনে রাখবেন, পায়ের তলায় জ্বালা পোড়া হলে যে এটা একটা ছোটোখাটো সমস্যা তা কিন্তু নয়, এটা একটা বড় বিপদের সংকেত হতে পারে। শুধুমাত্র পায়েতে ঠান্ডা জল ঢালা বা বরফের টুকরো পায়ের তলায় নিয়ে নেওয়া বা একটু ঠান্ডা যে হাওয়া সেটা পায়ের তলায় লাগানো মানেই যে আপনার সাময়িকভাবে আরাম হয়ে যাচ্ছে, আপনি ভালো আছেন, সেটা ভাবা বন্ধ করুন। অবশ্যই আপনি সময় থাকতে নিজের থাইরয়েড পরীক্ষা করান, সময় থাকতে নিজের ডায়াবেটিস পরীক্ষা করান এবং তার সাথে সাথে আপনি পর্যাপ্ত পরিমাণে জল খান, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন এবং তার সাথে সাথে আপনার যদি কোনো স্ট্রেস থাকে বা যদি কোনো অ্যাংজাইটি থাকে, যদি কোনো টেনশন থাকে, সেটাকেও ম্যানেজ করার চেষ্টা করুন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেড কনসালটেশন চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে গিয়ে বা হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সময় নিয়ে আপনি কিন্তু পেড কনসালটেশন নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।